নমস্কার, সুপ্রভাত। এক ফোরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অবশেষে ইডির হাতে কাকুর কণ্ঠ। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির। প্রায় 1 ঘন্টা অসহযোগিতার পর মুখ খোলেন কাকু। ইডির সঙ্গে সহযোগিতা কালীঘাটের কাকুর। ইএনডি বিশেষজ্ঞদের উপস্থিতিতে নমুনা সংগ্রহ এবং একাধিকবার নমুনা সংগ্রহ কেন্দ্রীয় এজেন্সির। ইডির হাতে কালীঘাটের কাকু এবং বুধবার রাতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। নিয়োগ দুর্নীতির তদন্তে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির। এসএসকেএমে ভর্তি থাকায় এতদিন নেওয়া যায়নি সেই কণ্ঠস্বরের নমুনা। জোকা ইএসআই কে নমুনা সংগ্রহের নির্দেশ দেয় নিম্ন আদালত। আর অবশেষে ইডির হাতে কাকু। প্রস্তুতি নিয়ে আগেও ফিরতে হয় ইডিকে। ইডির কাছে দামি কালীঘাটের কাকুর কণ্ঠ। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই লুকিয়ে নিয়োগ রহস্য। কথোপকথনের সূত্রে কি চাইয়েদের খোঁজ। জোকা ইএসআইতে কালীঘাটের কাকু আর ইএসআইতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড, আর কল রেকর্ডের সঙ্গেই মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। কাকুর কণ্ঠেই লুকিয়ে দুর্নীতির রহস্য। ভয়েস স্যাম্পল টেস্ট কি? কণ্ঠস্বর মেলাতেই ভয়েস স্যাম্পল টেস্ট। কোনো ফরেন্সিক পরীক্ষার যে করাগুলো হয়, অর্থাৎ এই অভিযুক্তদের যে বিভিন্ন রকমভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে ব্রেন ম্যাপিং আছে, তার মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট আছে। এই ভয়েস স্যাম্পল টেস্ট আদালতের অনুমোদন ছাড়া এটা করা যায় না। এবং এই কোনো ব্যক্তির ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যেমন আদালতের অনুমোদন লাগে, সেরকম কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমন জায়গায় ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে যা সাউন্ড প্রুফ হতে হবে। অর্থাৎ কোনো একটি ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাউন্ড প্রুফ ঘর তৈরি করা হয়, যেটা অল ইন্ডিয়া রেডিওতে বা ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতো চ্যানেলে যেখানে ভয়েস ওভার দেওয়া হয়, সেই রকম একটা সাউন্ড প্রুফ ঘর হতে হয়, অর্থাৎ স্টুডিওর মতো। সেই সাউন্ড প্রুফ ঘরে এই অডিও টেস্টটা নেওয়া হয় বা অডিও ভয়েস স্যাম্পল টেস্টটা নেওয়া হয়। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যে অন্য কোনো আওয়াজ, যেটাকে টেকনিক্যালি বলা হয় নয়েজ, এরকম কোনো যেন নয়েজ না আসে, অর্থাৎ রেকর্ডিংয়ের সময় যেন কোনো সমস্যা না হয়। এরপরে দেখা হয় যে এই ভয়েস স্যাম্পল, অর্থাৎ যার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তার মানসিক অবস্থান, অর্থাৎ তিনি সুস্থভাবে আছেন কিনা। কারণ আমরা জানি যে মানসিক অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরের নমুনা বদলে যেতে পারে। সেই কারণে এই মানসিক অবস্থান দেখা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই নমুনা কিসের জন্য সংগ্রহ করা হচ্ছে? অর্থাৎ এর আগে তার কোনো ভয়েস স্যাম্পল আমার কাছে রয়েছে বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে রয়েছে, সেই যে ভয়েস স্যাম্পল তার সঙ্গে মিলিয়ে দেখার জন্যই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। তাহলে এই ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যে কণ্ঠস্বর আগে ছিল তার সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের শব্দ উচ্চারণ এবং তার গলার স্বর, তার নির্দিষ্ট কতগুলো ওয়েভ লিঙ্ক তৈরি করা হয়। সেই ওয়েভ লিঙ্ক, অর্থাৎ যে শব্দগুলো এর আগে রেকর্ড করা হয়েছে, ফোনে কারোর সঙ্গে কথা বলেছেন বা ভয়েস মেসেজ পাঠিয়েছেন কাউকে, সেরকম কোনো কিছু রেকর্ড করা রয়েছে, তাহলে সেই লাইনগুলির মধ্যে এমন কোনো কিওয়ার্ডস থাকে, এমন কোনো শব্দ থাকে যার উচ্চারণের এক একজন এক একভাবে করে। অর্থাৎ কোনো জায়গায় কোনো অক্ষরের উপরে স্ট্রেস দেওয়া, এই যে আমি যখন কথা বলছি তখন আমি যে পদ্ধতিতে কথা বলছি, অর্থাৎ আমার যে কথা বলার স্টাইল, এই যে অনুকরণ করা হয়, এই অনুকরণের মতো এক্ষেত্রে ওই যে পুরনো ভয়েস স্যাম্পল তার কাছে রয়েছে বা এজেন্সির কাছে রয়েছে, সেই স্যাম্পলের মধ্যে কোনো একটি শব্দ বা একাধিক শব্দের লাইন পড়ানো হয়। নির্দিষ্টভাবে ওই শব্দগুলোর উচ্চারণের পদ্ধতি এবং গলার স্বর, এই দুটো ফরেন্সিক পরীক্ষায় তারপরে মেলানো হয়। এবং এই টেস্টটা করতে খুব বেশি সময় লাগে না। মানসিক অবস্থান, পালস রেট, এটা যাচাই করা হয়। তার কারণ উত্তেজনা, ভয়ে বা আতঙ্কে অনেক সময় কণ্ঠস্বর বদলে যেতে পারে। এছাড়া কণ্ঠস্বর বদলে যাওয়ার কোনো কারণ থাকে না। কারো ঠান্ডা লাগলে তার গলার স্বর বদলে যায়, যেটা আমরা কানে শুনি, আসলে তা নয়। সেটা তার গলাটা যে ভাঙা অবস্থা
তৈরি হয়, যা আমরা বলি বা মনে করি, সেটা তার শব্দ উচ্চারণের পদ্ধতিকে বদলায় না, তার পিচ বদলায় না। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই ভয়েস স্যাম্পল টেস্ট হবে, এই পদ্ধতিগুলো মেনে তার পুরনো যে শব্দগুলো তিনি বলেছেন বা রেকর্ড রয়েছে, তারই কিছু কিছু শব্দ এই লাইনগুলোর মধ্যে ঢুকিয়ে নির্দিষ্টভাবে ওই ভয়েস স্যাম্পেলটা এবং এই ভয়েস স্যাম্পেলটা দুটো মার্চ করানো হবে। বিশেষজ্ঞরা, ফরেন্সিক এক্সপার্টরা তারা দেখে বলবেন দুটি কণ্ঠস্বর এক। এভাবেই ভয়েস স্যাম্পেল টেস্ট করা এবং খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা হয়ে যায়। রাতেই জোকাই এসআই থেকে সরাসরি এসএসকেএমে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। রাত 2:45 জোকাই এসআই হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে। তারপর রাত 3:20 ফের এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে আনা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। শীতলকুচির আমতলায় জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ থেকেই সংঘর্ষ, আর এই সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের 9 জন। শীতলকুচির ঘটনা, শীতলকুচির আমতলায় জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ। সেই সংঘর্ষের মুহূর্তের ছবি দেখছেন। শীতলকুচির আমতলায় জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, রীতিমতো বাঁশে নিয়ে তারা। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদের সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের 9 জন। দেখছেন সেই ছবি, শীতলকুচির ঘটনা। আবু এসে নাড়ি ধরিয়েছে। হ্যাঁ ওরে বাপ, আবু হ্যাঁ আবু এখন নাড়ি ধরিয়েছে। আর ঘটনার পরবর্তী সময়েও এলাকায় উত্তেজনা তৈরি হয়। শীতলকুচির আমতলার ঘটনার বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। রাজেশ, ঘটনার সূত্রপাত থেকে কোন জায়গায়? গতকাল শীতলকুচির আমতলা এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়। পরবর্তীতে ঝামেলা মারধরে চলে যায়। দুপক্ষ একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে মারধরে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুপক্ষের মোট 9 জন আহত হয়। দুপক্ষের যেটা দাবি যে এই জমিটি তাদের, প্রত্যেকটি এই 35 শতক জমি তারা নিজেদের বলে দাবি করছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা সেই জমি তারা দখল করতে চাচ্ছে। মূলত সেই জমির দখলকে কেন্দ্র করেই কিন্তু গতকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে তেড়ে এসে মারধর শুরু হয়। শীতলকুচি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শেষ পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, পুলিশ এই ঘটনায় গৃহস্থকে আটক করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ রাজেশ। ওরা আজগবি নাডি খাপড় নিয়ে আসলো, বন্দুক হাতে, আরমাত 20-25 জন আসিয়া আমাদেরকে পুরো একদম মার। আমরা 3-4 বছর থেকে আমরা বলতে আছে এই বছর ছাড়ি দেবো, 3 মাস পর ছাড়ি দেবো। ওরা তো ফার্স্টে নাডি চালাইছে, আমরা তো কিচ্ছু চাই না, আমাদের খালি নাঙ্গল ছিল ভুট্টা গাড়ার। আপনার যখন বড়বাবু প্লাস ব্লক সভাপতি শীতলকুচি ব্লক নেতৃত্ব যখন বলছে যে এই বিচারটা আমরা অনেক কয়বার করছি, তোরা সিভিল কোর্ট পড়ো, যদি সিভিলে তোরা পাস তাহলে তোরা পাবি, আর না হলে যার জমি তাই পাইবে। এখন এইটাকে অমান্য করে ওরা বাইরে বাড়ি আসিয়া, বাইরের থেকে কিছু লোক শোক নিয়ে আসিয়া জোর জবরদস্তি আমরা শস্যে ফেলছিলাম জমিতে, ওরা দখল করতেছে। মোটামুটি 4 জন ঘায়েল হয়েছে। আমার ভাইয়ের মাথা ফাটছে, ঠোঁট ফাটছে, আমার বাবাকে মারধর করছে, আমার মাকে মারধর করছে। হাইকোর্টের ভৎসনার পর অবশেষে খুনের ঘটনায় গ্রেফতার। টিটাগড়ের লক্ষ্মীঘাটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার 3। হাইকোর্টের ভৎসনার পর অবশেষে খুনের ঘটনায় গ্রেফতার। টিটাগড়ের লক্ষ্মীঘাটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার 3। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, দেখো 2022 সালের 23শে জুন টিটাগড় লক্ষ্মীঘাট এলাকায় কিন্তু সম্পত্তিগত বিবাদের জেরে গোবিন্দ যাদব বলে এক যুবককে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে খুন করার অভিযোগ ওঠে এবং তারপরে কিন্তু খর্দ থানায় অভিযোগ দায়ের হয়। খর্দ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে এবং তারপরেই কিন্তু এই মামলায় গতকাল হাইকোর্টের বিচারপতি কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার এবং খর্দ থানার এই মামলা অর্থাৎ এই কেসে যে ভারপ্রাপ্ত
অফিসার রয়েছেন তাকে কিন্তু ভর্ৎসনা করেন এবং সেই ভর্ৎসনা করার পরেই কিন্তু পুলিশের টনক নড়ে এবং তারপরে গতকাল রাত্রিবেলা চিটাগড় লক্ষ্মীঘাট এলাকায় কিন্তু খর্দ থানা পুলিশ গোপনে অভিযান চালায় এবং গোপনে অভিযান চালিয়ে এই গোবিন্দ যাদব যে খুন হয়েছিলেন তার আত্মীয় রমেশ রাজভর, আমন রাজভর ও শেখ আফজল ওরফে রাজা, এই তিনজনকে কিন্তু খর্দ থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। ধন্যবাদ সুবেদ। পুলিশ এসেছিল দুটোর সময় এসেছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আবার একজনকে নিয়ে গেছে। কেন? ওই কে যেন ওরা কি বলতে পারবে। গোবিন্দ যাদব খুনে ওইটা আমি বলতে পারবো, পুলিশটা ঘটনা আজকের না, ঘটনা 4 মাস আগের ঘটনা। ছাতেই থেকে ওরা মারপিট ঝামেলা কিছু হয়, ওরা পড়ে মারাপিট পড়েছিল, আর কিছু না। আর যা জানবো ওরা এই ফ্যামিলির ওরা লোক আছে, ওরা বলতে পারবে। আর এই মুহূর্তে বৈদ্যবাটির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বৈদ্যবাটিতে বিধ্বংসী আগুন, একটি বাড়িতে আগুন লেগে যায়। মাশরুম চাষের জন্য রাখা ঘরে আগুন ধরে যায়। যে ছবি দেখছেন বৈদ্যবাটির ছবি, বৈদ্যবাটিতে বিধ্বংসী আগুন, একটি বাড়িতে আগুন লেগে যায়, মাশরুম চাষের জন্য রাখা ঘরেই আগুন ধরে যায়। কিন্তু আগুন লাগলো কিভাবে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। রানা, গতকাল বৈদ্যবাটি হ্যাঁ রানা, ছাদে, সেখানে একটি বাড়ির ছাদে মাশরুম চাষের জন্য বাঁশ, খড় এবং প্লাস্টিকের ছাউনি দিয়ে সেখানে মাশরুম চাষ হতো। হঠাৎই রাত্রেবেলা সেখানে আগুন লেগে যায়, দাও দাও করে জ্বলতে থাকে। আশেপাশে যেহেতু কাছাকাছি সব বাড়ি ছিল, সেই বাড়ি থেকে তারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতেও আগুন যখন আয়ত্তে আনতে পারেনি, তারপর দমকলের একটি ইঞ্জিন এসে 1 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই আগুনের তো কোনো বাড়ির কোনো ক্ষতি হয়নি, কিন্তু আশেপাশের বাড়ি বেশ কিছু জানলার কাজ মানে ক্ষতি হয়েছে। তবে দমকল সূত্রে যেটা জানা গেছে, কোনোভাবে শর্ট সার্কিট থেকে, কোনো ইলেকট্রিক বৈদ্যুতিকের কোনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বেশ বেশ, একেবারেই ধন্যবাদ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ থেকে ফেরে কমবে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, এমনটাই অনুমান করা হচ্ছে, এমনটাই বলছে হাওয়া অফিস। আর কি বলছে হাওয়া অফিস, আরো বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি দিচ্ছে আপডেট? দেখো, যে তাপমাত্রা নেমেছে কিছুটা, এই তাপমাত্রা সাময়িক এর আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল এবং সেই মতোই আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে এবং আগামী 2-3 দিনে অন্তত তাপমাত্রা আরো কিছুটা বাড়বে, অর্থাৎ আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী সপ্তাহে আরো একটা শীতের স্পেল আসার সম্ভাবনা। আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে 12 থেকে 22 এই 10 দিনের একটা শীতের স্পেল ছিল এবং ঠিক সেই মতোই আরো একটা শীতের স্পেল আসবে আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বুধবার থেকে সেই শীতের স্পেল শুরু হওয়ার সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা সহ 9 জেলায় আগামী 4 থেকে 6 এই তারিখের মধ্যে, অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে দার্জিলিং এ বৃষ্টি এবং তুষারপাতের, একদম উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হয়ে গেলে তারপর আগামী সপ্তাহে আরো একবার পাড়া পতনের সম্ভাবনা। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু শীতের দাপট রয়েছে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। সকালে ঠান্ডায় জুবুতুবু অবস্থা এবং শীতে কাঁপছে বাঁকুড়া, বিষ্ণুপুরও। গত 24 ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিরও কম। আমাদের 2 জেলায় 2 প্রতিনিধি রয়েছে, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ আর বাঁকুড়া থেকে রয়েছে দেবব্রত। সরাসরি চলে যাব, আগে পুরুলিয়ার একটু খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পুরুলিয়াতে আজ সকাল থেকে ঠিক কি ছবি ইন্দ্রজিৎ?
দেখো জুনেলা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই তাপমাত্রা বেড়েছে। আজ গত দুদিন তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রির কাছাকাছি এবং আজকে 2 ডিগ্রি বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি হয়েছে। কিন্তু শীতের সেই দাপট রয়েছে এবং কনকনে ঠান্ডা বা ঝাঁকিয়ে শীত যাকে বলে সেটাই রয়েছে। এবং সকাল থেকে আমরা যে ছবি দেখছি সেই শীতের সকালের একই ছবি, কোথাও রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু গা গরম করে নেওয়া, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, স্কুল খুলে গেছে, যারা স্কুল যাচ্ছে তারা ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। ফলে শীতের সকালের ছবিটা ঠিক একই রকম। এবং এই ঠান্ডা, যেমন বিশ্বজিৎ বলল, এই ঠান্ডা এই তাপমাত্রা আরও বাড়বে। তবে এই তাপমাত্রা বাড়লেও পুরুলিয়াতে এই মুহূর্তে যে ঠান্ডা রয়েছে তাতে সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, একটু দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন হলেও সন্ধ্যের পর থেকে ঠিক ঠান্ডার দাপট একই রকম থাকছে। বলা যেতেই পারে শীতে জুবুথুবু জেলার মানুষ। জুনেলা, একেবারে ইন্দ্রজিৎ যেমনটা আমাদের জানা ছিল যে শীতের জুবুথুবু পরিস্থিতি কিন্তু এর মধ্যে রয়েছে, ঠান্ডার দাপটও রয়েছে। শীতের দাপট, শীতের সেই চেনা ছবি পুরুলিয়াতে দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছে দেবব্রত, কিন্তু ক্যানিং থেকে এই মুহূর্তে অনুপ বিশ্বাসও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রথমে একটুখানি বাঁকুড়ার ছবি দেখে জেনে নিই। বাঁকুড়া এবং বিষ্ণুপুরে এই মুহূর্তে সকাল থেকে ঠিক কি ছবি শীতের, দেবব্রত? একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই একেবারেই তীব্র শীত, হাড় কাঁপানো শীতে শহরবাসী একেবারেই নাজেহাল। সকালেই ভারী পোশাকে গন্তব্যে যেমন দরকারি কাজে বেরোচ্ছে, গা গরম করে নেওয়ার জন্য কখনো চায়ের ভারে চুমুক, কখনো আগুনে হাত সেঁকে নেওয়ার পর্ব কিন্তু জারি রয়েছে। তোমাকে জানাবো, ভোরের দিকে হালকা কুয়াশা ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা ধীরে ধীরে দূর হচ্ছে। সকাল থেকেই কিন্তু সূর্য উদয় হচ্ছে। এবার সূর্য তাপমাত্রা বাড়ার পাশেই কিন্তু যে সমস্ত পর্যটকরা আসছে মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে, তারা কিন্তু মিঠে রোদে বাইরেই বেরোচ্ছে। ভোরের দিকে জনমানস একটু রাস্তায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তার প্রবণতা বাড়ছে। আবার বিকেলের পর থেকেই কিন্তু হাড় কাঁপানো শীত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দুপুরের দিকে মিঠে রোদে একটু বাইরে বেরোনো গেলেও ভোরের দিক থেকে কিন্তু বাইরে বেরোনো দুষ্কর হয়ে যাচ্ছে। একেবারে ঠান্ডায় জড়ো হয়েছে মন্দিরনগরী শহর। বেশ পুরুলিয়া এবং বাঁকুড়ার যেমন খবরটা আপনাদের জানালাম, আর এবারে একটু ক্যানিং এর দিকেও তো নজর রাখতেই হচ্ছে। সেখানকার সকাল থেকে কি ঠিক ছবি, কতটা ঠান্ডা রয়েছে সেখানকার? কারণ আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু 2-24 পরগনা জুড়ে ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস, সরাসরি চলে যাবো অনুপের কাছে। অনুপ, ক্যানিং এ ঠিক সকাল থেকে কি ছবি? দেখো, গত 3 দিন ধরেই কিন্তু ক্যানিং শহরে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকায় কিন্তু শীতে মানুষজন জুবুথুবু হয়েছিল। তবে আজ সকাল হতেই কিন্তু ঠিক উল্টো চরিত্র, যে ঘন কুয়াশার চাদরে মুড়েছে ক্যানিং শহর, যার ফলে কিন্তু যেভাবে সকাল থেকেই যান চলাচল করে সড়কপথে রেলপথে সেই স্বাভাবিক কিন্তু গতি ছিল না। এবং সেইভাবে কিন্তু রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। 2-4টে হাতে গোনা গাড়ি থাকলেও তারা কিন্তু এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু যাতায়াত করছে। সকালবেলায় যেসব মানুষজন ট্রেন ধরতে যায় সেসব মানুষজনও কিন্তু সকালবেলায় দেখা নেই। এত ঘন কুয়াশার দৃশ্যমানতা এতটাই কম যে সামনে 1 হাত দূরেই কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না এবং কোনো যানবাহনও দেখা যাচ্ছে না। যেসব রেলপথে ট্রেন চলাচল করছে সকাল থেকে, সেই ট্রেনগুলো কিন্তু কিছুটা হলেও দেরি করে চলছে। কারণ এই যে ঘন কুয়াশার মাধ্যমে যে দৃশ্যমানতা এতটাই কম যে রেল চালক সেই রাস্তায় বা রেল পথ দেখতেই ঠিকঠাক পাচ্ছেন না। লাইট জ্বালিয়ে হরেন বাজিয়ে রেল চলাচল করতে হচ্ছে এবং মানুষের জনজীবন যে সকাল থেকে কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ সকালবেলা শীতের আমেজটা সেভাবে দেখা যায়নি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মানুষ চাদর গায়ে দিয়ে গরম কাপড় পরে বিভিন্নভাবে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে। একেবারে ধন্যবাদ অনুপ। পশ্চিমের জেলাগুলোয় শীতের দাপট আপনাদের জানিয়ে রাখি। ক্যানিং এর ছবি দেখছেন যে সকাল থেকেই কিন্তু কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল এবং এতটাই কুয়াশা যে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। 3 জেলার ছবি দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ক্যানিং। পশ্চিমের জেলাগুলোর শীতের দাপট, আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা শীতের দাপট এবং অবশ্যই সকালে তো সেই শীতের চেনা ছবি, ভারী শীতবস্ত্র পরে বেরোতে হচ্ছে সকলকে। পুরুলিয়া, বাঁকুড়া আর ক্যানিংয়ে সকাল থেকেই কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। পরবর্তী খবরে, সাইনবোর্ডেই আটকে জল প্রকল্প, 2 মাসেও শুরু হয়নি কোনো কাজ। ফলে বাড়ি বাড়ি কলও বসেনি,
গোয়ালপুকুরে জল নিয়ে জল ঘোলা। জল জল করছে সাইনবোর্ড, তাতে লেখা জল জীবন মিশন প্রকল্প। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 3,15,00,000 টাকা। গত বছরের নভেম্বর থেকে কাজ শুরুর কথা। ডিসেম্বর পেরিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ, এখনো সেই কাজ শুরুই হয়নি। গোয়ালপুকুরে সাইনবোর্ডেই আটকে জল প্রকল্প। হয়নি, মানে হবে, আবার শুনতে পাচ্ছি দেখি কাজটা স্টার্ট হবে, কিন্তু আগে হয়নি। এখনো হয়নি। পাইপ লাইন যে বিছানোর কথা ছিল সেটাও বিছানি। আগে না, ওটা বিছানো হয়। শুনেছি আবার হবে, আর কবে হবে এটা সেটা জানকারি নেই। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লক। এখানেই 3টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছানোর উদ্যোগ নিয়েছে বেলন গ্রাম পঞ্চায়েত। এর জন্য জাতীয় সড়কের পাশে ভারনা এলাকায় সাইনবোর্ড বসানো হয়েছে। এবছরের মধ্যেই কাজ শেষের কথা, কিন্তু কাজ শুরুর নামই নেই। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। বোর্ড লাগানো আছে, কাজ দেখা যাচ্ছে না। কাজ কি আপনাদের গ্রামে কি চালু হয়েছে? না, তো আপনাদের গ্রামে কি মানে কোথাও কি পাইপলাইনের কাজ চালু হয়েছে? না। তো আপনারা কি চাইছেন? আমরা তো বলছি জল দেবে তো আরো ভালো হবে আমাদের জন্য, মানে খাবার জলটা দিতে পারবেন? জলটা জল প্রকল্পের কাজ শুরু না হয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। ঠিকাদার সংস্থা আছে, তাদেরকে এই কাজ নিতে যা অনেক টাকা তাদেরকে দিতে হয়েছে, তার কারণের জন্য কাজগুলো আটকে আছে। আমরা এটা নিয়ে কেন্দ্র সরকারকে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যে এটার তদন্ত হওয়া উচিত, এবং পাইপ এসে পড়ে আছে, ম্যাটেরিয়ালস এসে পড়ে আছে, কিন্তু ঠিকাদাররা কাজ করছে না। কি অগাধ কারণটা কি? জেলাতে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, আমি ওনাকে বলছিলাম যে কাজগুলো তাড়াতাড়ি আপনি টেন্ডার করুন, টেন্ডার করিয়ে দিয়ে কাজগুলো স্টার্ট করুন, কিন্তু উনি বলছে যে না, এটা প্যাকেজ করে করা হবে, বড় এজেন্সি আসবে, তাদের কাছে মেশিনারি দিয়ে থাকবে, সব মেশিনারি দিয়ে একসাথে আপনাদের কাজটা হয়ে যাবে। ওর কাজটা কমপ্লিট করতে 270 দিনের ওয়ার্ক অর্ডার দেওয়া আছে, 270 দিনে কাজটা ওকে কমপ্লিট করতে হবে। টার্গেট ছিল 2024-এর মধ্যে কমপ্লিট করবে, কিন্তু টার্গেট কমপ্লিট না করার ফলে টাইম একটু এক্সটেনশন করেছে। জল প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 3,15,00,000 টাকা, কিন্তু সেই কাজ কেন শুরু হয়নি? কবে শুরু হবে কাজ জানতে চায় গোয়ালপুকুর। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।